গল্পের শুরু হয় 1944 সাল থেকে, যে সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তখন আমেরিকা আর জাপানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল। সেই সময় আমরা দেখতে পাই প্রশান্ত মহাসাগরের মাঝে থাকা এক গোপন দ্বীপকে, যেখানে দুইজন সৈনিক প্লেন থেকে ক্রাশ করে নিচে পড়ে যায়। আর তারা দুজনেই ছিল একে অপরের শত্রু, মানে হচ্ছে একজন আমেরিকান সৈন্য আর একজন হচ্ছে জাপানি সৈন্য। এই কারণেই তারা দুজনেই একে অপরের দিকে গুলিবর্ষণ করতে শুরু করে। জাপানি সৈনিকের কাছে ছিল তার তরোয়াল এবং তখনই দুজনকে একে অপরকে হত্যা করার উদ্দেশ্যে দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের চূড়ায় উঠে যায়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় বিশাল এক কিংকং। সে দুজনকে বুঝিয়ে দেয়, এখানে একে অপরকে মারার চেয়ে নিজেদের জীবন বাঁচানোই তোমাদের প্রথম কাজ হওয়া উচিত। আর এই জায়গা থেকে গল্পটি এগিয়ে যায়। 1973 সালে আমেরিকার মধ্যে চলা যুদ্ধ বন্ধ করার জন্য দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছিল। আর এই সময় আমরা মনার্ক সংস্থার দুই ব্যক্তিকে দেখতে পাই। একজন ছিলেন মিস্টার রেন্ডা আর তার সহকারী ব্রুকস। তারা দুজনেই ওয়াশিংটন ডিসিতে একজন সিনেটের কাছে যান একটি গোপন দ্বীপের ওপর গবেষণা করার অনুমতি নিতে। ঠিক তখনই প্রেসিডেন্ট ঘোষণা করেন যে ভিয়েতনামের সঙ্গে চলা যুদ্ধ থেমে যাবে। তবুও মিস্টার রেন্ডা থেমে থাকে না। তিনি সিনেটরের কাছে গিয়ে মাত্র 5 মিনিট সময় চান এবং বোঝানোর চেষ্টা করেন, আমার কাছে এক রহস্যময় দ্বীপের ছবি আছে যা পৃথিবীর কোনো মানচিত্রেই নেই। আমরা যদি সেখানে গিয়ে গবেষণা করি, হয়তো ক্যান্সারের চিকিৎসাও পেয়ে যেতে পারি। হয়তো এমন কোনো গুপ্তধন রয়েছে যা আমাদের দেশকে নতুন ভাগ্য এনে দিতে পারবে। কিন্তু তিনি আরো বলেন, 3 দিনের মধ্যে রাশিয়ার স্যাটেলাইটও ওই জায়গার উপর দিয়ে যাবে, তারাও হয়তো ওই ছবি পেয়ে যাবে। মিস্টার রেন্ডার কথাগুলো শুনে সিনেটর তাকে অনুমতি দেন। তিনি বলেন, ঠিক আছে, তুমি তোমার গবেষণা করতে পারো। রেন্ডার সিনেটরের কাছে আরো কিছু সৈন্য চান, কারণ গবেষণার সময় তাদের প্রয়োজন হতে পারে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে ভিয়েতনামে যায়, যেখানে আমেরিকান সৈন্যরা অবস্থান করছেন। এখানে আমরা গল্পের কিছু প্রধান চরিত্রকেও দেখতে পাই, যারা যুদ্ধ শেষ হয়ে এখন নিজ নিজ বাড়িতে ফিরতে যাচ্ছিল। এই সমস্ত সেনাদের কর্নেল ছিলেন কর্নেল প্যাকার। রাতের সময় প্যাকারের কাছে ফোন আসে সিনেটর উইলসন থেকে। সে তাকে বলে, তোমাকে তোমার কিছু সৈন্য নিয়ে একটি বিশেষ মিশনে যেতে হবে। বিনা দেরি না করে প্যাকার রাজি হয়ে যান এবং বলেন, আমি প্রস্তুত, আমরা যেতে পারি। এরপর মিস্টার র্যান্ডা ব্রুকসকে নিয়ে একটি ট্র্যাকারকে খুঁজতে যান, একজন এমন ব্যক্তি যিনি জঙ্গলের মধ্যে সঠিক পথ দেখাতে সক্ষম। তারা একজনের সঙ্গে পরিচিত হন যার নাম ছিল কনরাড। কনরাড একজন খুব দক্ষ ট্র্যাকার, তাই তিনি মিস্টার র্যান্ডার থেকে প্রচুর অর্থ চার্জ করেন, কারণ সে এলাকায় কাজ করতে গেলে জীবনের অনেক ঝুঁকি রয়েছে। তাই তিনি 5 গুণ বেশি ফি নেন। এই সঙ্গে গল্পে পরিচয় করানো হয় একজন ফটোগ্রাফার সঙ্গে, যার নাম ছিল বিভার। তিনি খুবই আগ্রহী ছিলেন এই গোপন দ্বীপে যাওয়ার জন্য। এরপর কনরাড ব্যাংককে পৌঁছান এবং সেখানে সে সৈন্যরা উপস্থিত ছিলেন যারা এই মিশনে কর্নেল প্যাকারের সৈন্য হিসেবে যাচ্ছিল। তাদের মধ্যে বেশিরভাগই এই মিশনে যেতে খুব বেশি আগ্রহী ছিলেন না, তারা শুধু কর্নেলের নির্দেশে যাচ্ছিলেন। বিভার যখন কর্নেল প্যাকারের সঙ্গে দেখা করেন, তখন তার কিছু বিশেষ অভিজ্ঞতা তৈরি হয় না। এরপর পরিকল্পনা জানানো হয় কিভাবে মিশনটা সম্পূর্ণ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জানতে পারা এই স্কাল আইল্যান্ডের নিচে আসলে কি আছে। এই জন্য অনেক সিসমিক বোমা ব্যবহার করা হবে এবং রিডিংস নথিভুক্ত করা হবে। মিশনের 3 দিনের মধ্যে একটি রেস্কিউ টিম দ্বীপের উত্তরে পৌঁছে যাবে এবং আমাদেরকে উদ্ধার করবে। কিন্তু কনরাড ও ভিভার যখন জাহাজটি দেখেন, তারা বড় বড় অস্ত্র এবং অস্ত্রাংশ দেখতে পান, যা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। এটি তাদের বুঝিয়ে দেয় মিশনটি অবশ্যই প্রাণঘাতী হতে চলেছে। পরের দিন তারা জাহাজে ভ্রমণ করতে করতে অনেক মজা করে এবং স্কাল আইল্যান্ডের চারপাশে ঘুরতে থাকে। তারা পৌঁছে গিয়েছিল এমন এক ভয়ঙ্কর ঝড়ের সামনে, যার ভেতর দিয়ে উড়োজাহাজ কখনোই পার হতে পারবে না। এইসব কিছু দেখে শুধু একজনই ভয় পাচ্ছিল, আর সেই সময় মিস্টার র্যান্ডা একটি মাইন্ড গেম খেলেন। তিনি কর্নেল প্যাকারকে বলেন, আমি শুনেছি আপনি কোনো ঝড়কে ভয় পান না, এই কারণে এখন দায়িত্ব চলে এসেছে কর্নেল প্যাকারের ওপর তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। এরপর তারা সবাই হেলিকপ্টার প্রস্তুত করে এবং যাত্রার জন্য প্রস্তুত হয়। সকল প্রয়োজনীয় জিনিসপত্র হেলিকপ্টারে লোড করা হচ্ছিল, কিন্তু সেই বজ্রপাতপূর্ণ ঝড়কে পার করা কোনো সহজ কাজ ছিল না, কারণ সকল হেলিকপ্টারই ওই ঝড়ের মধ্যে দিয়ে যেতে হবে। ঝড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তাদের অনেকগুলো বজ্রপাতের মুখোমুখি হতে হয়। কিন্তু ঝড় পার হওয়ার পর যে জগৎ তারা দেখে তা ছিল একদম অবিশ্বাস্য। এত সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন স্বর্গের সামনে তারা এসে পড়েছে। প্রত্যেকের মুখে আনন্দ ফুটে উঠেছিল, কারণ এই দ্বীপে পৌঁছানো প্রথম মানুষ তারা হতে চলেছে। তারা গবেষণার জন্য প্রতিটি ডিভাইস চালু করে এবং তারপর হেলিকপ্টারের সাহায্যে উচ্চ স্থান থেকে সিসমিক বোমা ফেলা শুরু করে। রিডিং সাধারণ আসে, কিন্তু দ্বীপের প্রাণীদের এতে অত্যন্ত কষ্ট হয়, কারণ
এই সিজমিক বোমার জন্য দ্বীপের প্রাণীরা মারা যাচ্ছিল। আর এইসব কিছু দেখে হেলিকপ্টারে বসে থাকা লোকজন অনেক আনন্দ করছিল, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ থাকে না। একটি গাছ উড়ে আসে এবং একটি হেলিকপ্টারকে ধ্বংস করে দেয়। দৃশ্যটি সবাইকে শক করে দেয়, কারণ হেলিকপ্টার ধ্বংসের সংখ্যা একে একে বাড়তে শুরু করে। আর এইসব কিছু করছিল মনস্টার কিং কং। কং দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওপর থেকে সবাই কাঁপতে শুরু করে, সবাই ভয়ে জমে যায়। সবাই কংকে ঘিরে গুলি চালানো শুরু করে, কিন্তু কং মৃত্যুর নৃত্য শুরু করে দেয়। সে হেলিকপ্টারগুলোকে এমন ভাবে ধ্বংস করছিল যেন সেইগুলো তার খেলনা মনে হচ্ছিল। সে একে একে সবগুলো হেলিকপ্টার ধ্বংস করতে থাকে। এতে কর্নেলের রাগ অনেক বেড়ে যায় এবং তিনি বলেন এই বানরকে তিনি জীবিত রাখবেন না, যেভাবেই হোক তাকে মেরে ফেলবে। প্যাকারের হেলিকপ্টারও ক্রাশ হয়ে যায়, অনেকেই মারা যায়, এমনকি কনরেড এবং বিভারের হেলিকপ্টারটিও ধ্বংস হয়ে যায়। কর্নেল প্যাকারের হেলিকপ্টার থেকে তিনি অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসেন। ততক্ষণে কং ওই হেলিকপ্টারকে তুলে কর্নেল প্যাকারের অন্য সব হেলিকপ্টারের উপর ফেলে দেয়। ফলে সবচেয়ে বেশি অস্ত্র যা জাহাজে ছিল তা ক্র্যাশ হয়ে যায়। কং একের পর এক হেলিকপ্টার ধ্বংস করতে থাকে যেন সে খেলনা দিয়ে খেলছে। এইসব করার ফলে কং কর্নেলের প্যাকারের নজরের সম্মুখীন হন। কং এই আইল্যান্ডে আসা বহু মানুষকে হত্যা করে এবং সব জাহাজকে ধ্বংস করে ফেলে। যারা বেঁচে থাকে তাদেরকে রেড পরামর্শ দেন আমাদের উত্তর দিকে যেতে হবে, যারা বেঁচে থাকবে তারা সবে উত্তর দিকে যাবে। ক্যাপ্টেন চ্যাপম্যান এখনো বেঁচে আছেন। তিনি ওয়াকি টকির সাহায্যে কর্নেল প্যাকারের কাছে তার অবস্থান জানান, যা পশ্চিমে সবচেয়ে উঁচু পাহাড়ে ছিল। এরপর কর্নেল প্যাকার বেঁচে থাকা কিছু সঙ্গে সঙ্গে পৌঁছায় এবং প্রথমে খুঁজে বের করেন রেন্ডাকে এবং তাকে প্রশ্ন করেন তুমি কেন আমাদের এই গোপন দ্বীপে নিয়ে এলে। এইবার মিস্টার রেন্ডা প্যাকারের কাছে বলে 1933 সালে একটি লোটন নামের জাহাজ নিখোঁজ হয়েছিল, যার 1000-এর মধ্যে একজন মাত্র বেঁচে ছিল। সে আর কেউই নাই, সেটাই হচ্ছে আমি। তখন আমি এমন একটি মনস্টার দেখেছিলাম যা আমি আজ তোমাদের সামনে প্রমাণ করেছি। এখন তুমি আমাদের এখান থেকে ফিরিয়ে নিয়ে যাও এবং আরো সৈন্য পাঠাও যাতে এই প্রাণীগুলোকে ধ্বংস করা যায়। কিন্তু কর্নেল রাগের স্বরে বলে আমি একাই সে কংকে মেরে ফেলবো। এই সময় আমরা দেখতে পাই ব্রুস, কনরাড এবং বিভারকে, যারা তাদের দল নিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে একটি বিশাল আকৃতির ষাঁড় চলে আসে। ষাঁড়টি তাদের দিকে এগিয়ে আসে। তারা ভয়ে বন্দুক তাক করে, কিন্তু কর্নাড বলে শান্ত হও, যা হওয়ার তা ঘটবেই। এরপর ষাঁড়টি অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে এবং কিছু না করে আবারও চলে যায়। কর্নেল পার্কার তার সব মৃত সঙ্গীকে দাফন করে এবং কসম খায় আমরা এই রাক্ষসকে আমাদের হাতেই মারবো। এরপর তারা বাঁশের তৈরি একটি সংকীর্ণ পথ দিয়ে এগোতে থাকে, কিন্তু সে বাঁশের ভেতর লুকিয়ে ছিল একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী, আর যার নাম ছিল লং লেগ স্পাইডার। এই স্পাইডার তাদের উপর আক্রমণ করে এবং মিলোসকে নিজের দিকে টানার চেষ্টা করে। তখন মিলোস বলে আমাদের এর পা কেটে ফেলে দেওয়া দরকার। তারা একে একে করে পা কেটে শেষ পর্যন্ত স্পাইডারকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু এই ঘটনায় তাদেরও অনেক ক্ষতি হয়ে যায়। সবাই একসাথে মারা গিয়েছিল। তখন প্রত্যেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তারা কি বেঁচে বাড়িতে ফিরতে পারবে নাকি এখানেই মারা যাবে। এইদিকে কনরেড তার দলকে নিয়ে পৌঁছায় এমন একটি স্থানে যেখানে অনেক মানুষের তৈরি কাঠামো রয়েছে। ভিওর যখন এখানে দৃশ্যের ছবি তুলছিল, হঠাৎই সামনে আসে কিছু অদ্ভুত দেখতে উপজাতি লোক, যারা তাদের অস্ত্রের সাহায্যে আক্রমণ করতে চাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সামনে আসে 30 বছর আগে সেই আমেরিকান সৈনিক, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তিনি নিজের পরিচয় দেন। সে বলে আমি লেফটেন্যান্ট মার্লো। যেহেতু সে এখানে অনেক বছর থাকে তাই উপজাতি লোকদের বোঝাতে পারে এবং কনরেডকে বলে রাতের সময় এই জায়গায় থাকা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চ্যাপম্যানকে, যিনি গুরুতর আহত এবং পানির জন্য একটি লেকের পাশে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই সেখানে আসে কং, যিনি পানি পান করতে এসেছিল। আমরা দেখি কং যুদ্ধের সময় গুরুতর আহত হয়েছিল। কং পানি পান করতে করতে দেখতে পায় অনেক বড় অক্টোপাসকে, যা তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু কং তার শক্তিশালী পেশির সাহায্যে অক্টোপাসকে মেরে ফেলে এবং কাঁচাই খেয়ে ফেলে, যা চ্যাপম্যান নিজের চোখে দেখছিল। কং সে অক্টোপাসকে এমন ভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছিল সে তার ডিনার করছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় কনরেডের দিকে, যাকে মার্লো সঙ্গে নিয়ে এসেছে উপজাতি লোকেদের কাছে। আর সেখানে একটি পুরনো জাহাজ ছিল। উপজাতি লোকেরা জাহাজের ভেতর অনেক আর্টিফ্যাক্ট তৈরি করে রেখেছিলেন, যা দেখায় যে 1000 বছর ধরে এখানে যারা ছিল তারা এই প্রাণীদের ভয় পেত। কিন্তু কং এর পরিবার এখানে প্রোটেক্টর হিসেবে কাজ করে এবং এই দ্বীপের সবাইকে রক্ষা করে। কং এর মা বাবা মারা গিয়েছে আর এখন সে একটি বাচ্চা হিসেবে বড় হচ্ছে। এই কারণে কংকে বলা হয় সাইলেন্ট কিং কং। এরপর মার্লো বলে কং এর মতো সব প্রাণী ভালো নয়, কারণ দ্বীপের নিচে থাকে স্কাল ক্রলার, আর তাদের মধ্যে একজন আমার বন্ধুকে হত্যা করেছিল। কারণ তারা দুজন যদিও একে অপরের শত্রু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা বন্ধু
হয়ে গিয়েছিল। মার্লো আরো বলে কং স্কাল ক্রুলারকে মাটির নিচ থেকে উঠতে বাধা দেয়, কিন্তু বোমা বিস্ফোরণের কারণে সব স্কাল ক্রুলার জাগ্রত হয়ে গিয়েছে। ছোট আকৃতির গিরগিটি কং সহজে মারতে পারে, কিন্তু বড়গুলো নয়। তারা এত বড় হয় যে সে কং এর পুরো পরিবারকে খেয়ে ফেলেছিল। এই কারণে পদে পদে অনেক বিপদ হতে পারে। 3 দিনের মধ্যে উত্তর দিকে পৌঁছানো সম্ভব নয়। অন্যদিকে মার্লো কনরেড এবং তার সঙ্গীদের বলে, আমি এবং আমার সেই সঙ্গী আমরা আমাদের ভেঙে যাওয়া বিমান ব্যবহার করে একটি ছোট জাহাজ তৈরি করেছি। আমাদের সবাইকে মিলে এটিকে আবার সচল করতে হবে, তাহলেই আমরা সবাই মিলে 3 দিনের মধ্যে উত্তরে পৌঁছাতে পারবো। বিভার এখানে সঙ্গীতের সঙ্গে ভালো সময় কাটাচ্ছে এবং ছবি তুলছে, কিন্তু দালের ওপর থেকে সে কোনো প্রাণীর আওয়াজ শুনতে পায়। যখন সে তা দেখতে যায় তখন সে দেখতে পায় একটি স্কাল মহিষ যা একটি হেলিকপ্টারের নিচে আটকা আছে। বিভার তখন তাকে উদ্ধার করার চেষ্টা করে, তখন কং আসে এবং সে মহিষকে উদ্ধার করে ফেলে। এতে কং বুঝতে পারে যে বাইরের মানুষ এতটা খারাপ মানুষ নয়। এদিকে প্যাকার যখন কং এর রক্ত দেখে পাহাড়ের উপরে ওঠে তখন তিনি বলেন, যদি শুধু জাহাজ এবং তার অস্ত্র হাতে আসে আমরা সেই বানরের নাম এই দ্বীপ থেকে মুছে দেব। রেডের সঙ্গে ছিল স্লিপ কোকো, যিনি ছোটখাটো মেকানিক এবং জাহাজটি ঠিক করার চেষ্টা করছিল। তারা সবাই মিলে বেশ আনন্দের সময় কাটাচ্ছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চ্যাপম্যানকে, যিনি এখনো তার দলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু ঠিক তখনই তার উপর আক্রমণ করতে আসে এক ভয়ঙ্কর ব্যাঙ। কিন্তু সে ব্যাঙটিও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ একটি ক্রুলার এসে চ্যাপম্যানকে খেয়ে ফেলে। এরপর রাত হয়ে যায় এবং সেখানে দেখা যায় অত্যন্ত সুন্দর দৃশ্য। এই সময় কনরাড বিভারের কাছে তার গল্প বলে। সে বলে, আমার পিতাও যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু সে কখনোই ফিরে আসেনি, আর যে কোনো যুদ্ধের শেষ রেজাল্ট হয় মৃত্যু, এছাড়া আর কিছুই নয়। এর পরের দৃশ্যে কর্নেল প্যাকার এবং রেন্ডা তাদের সঙ্গীদের সাথে একটি জায়গায় উপস্থিত ছিল। কর্নেল প্যাকারকে রেন্ডা বলে, তোমার উচিত কংকে মারার চিন্তা বাদ দেওয়া, কিন্তু কং অনেক সৈন্যকে হত্যা করেছে, তাই কর্নেল প্যাকার কংকে ছাড়তে রাজি নয়। পরের দিন সকালে মার্লো গ্যাং অর্থাৎ তার সেই সঙ্গীর কবরকে বিদায় জানায়। এরপর সবাই মিলে নৌকাটি চালু করতে সমস্ত শক্তি প্রয়োগ করে এবং সফল হয়ে যায়। এতে সবাই খুশিতে আনন্দিত হয়, কিন্তু ঠিক তখনই উপজাতির সব লোকেরা এসে জড়ো হয়ে যায়। মার্লো তাদেরকে বিদায় জানায় এবং অবশেষে তারা নিজেদের সে যাত্রায় বের হয়ে যায়, যা তাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। এরপর শুরু হয় একটি অসাধারণ যাত্রা। কর্নেল প্যাকার এখনো চ্যাপম্যানের জায়গার কাছে পৌঁছানোর পথে এগোচ্ছে। পথে যাওয়ার সময় মার্লো কনরেড এবং বিভারকে তার গল্প বলে। দ্বিতীয় যুদ্ধের আগে সে জানতে পারে তার একটি সন্তান হয়েছে, কিন্তু সে তাকে নিজের চোখে কখনোই দেখেনি। এই কারণে তার শেষ ইচ্ছে হলো মৃত্যুর আগে অন্তত তার ছেলেকে চোখে দেখা। ঠিক সেই মুহূর্তে স্লিপ কোকো প্যাকারের সিগন্যাল ক্যাচ করে ফেলে এবং সে প্যাকারের দলের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তাদেরকে স্লিপ কোকো বলে, আমরা নৌকায় আছি, তোমরা যেখানে আছো সেখান থেকে একটা ফায়ার গান মারো। এর ফলে মিলোস একটি ফায়ার গান চালায় এবং তারা তাদের অবস্থান জানতে পারে। তারা খুশি হচ্ছিল, কিন্তু ঠিক তখনই মনস্টার পাখি আসে এবং সায়েন্টিস্ট রেডকে ধরে নিয়ে তাকে হত্যা করে ফেলে। সবাই তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার ব্যথা ভুলে তারা আবারও যাত্রা চালিয়ে যায়। এরপর তারা নৌকাটি কিনারে নোঙর করে কর্নেল প্যাকারের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কর্নেল প্যাকার এসে উপস্থিত হয় এবং খুবই আনন্দিত হয়। প্যাকার বলে, আমরা চ্যাপম্যানকে ছাড়া এখান থেকে যেতে পারি না, আমি জানি ও কোন দিকে আছে, ও পশ্চিম দিকে আছে। মার্লো বলে, ওই জায়গা খুবই বিপজ্জনক, কারণ সেখানে রয়েছে স্কাল ক্রুজার। কিন্তু কর্নেল প্যাকার কনরাডকে বলে, তুমি পথ দেখানোর জন্য অনেক অর্থ নিয়েছিলে, এখন তোমাকে এই কাজ করতেই হবে। সকলেই জানতো এর ফলাফল খুবই ভয়ঙ্কর হবে। যাত্রার সময় তারা অনেক বড় বড় কঙ্কালের পাশ দিয়ে যাচ্ছিল, যা কং এর বাবা মা এবং পূর্বপুরুষদের ছিল। কর্নেল প্যাকার বলে, আমরা এই দিক দিয়ে যাব, আমার মনে হয় ওইখানেই চ্যাপম্যান আছে। এখানে চারপাশে জীবনাংশ থাকায় বিস্ফোরণ করতে পারে, আর একটি ছোট বিস্ফোরণ যথেষ্ট ছিল স্কাল ক্রুজারদের জাগানোর জন্য। যে মুহূর্তে স্কাল ক্রুজাররা আসে সবাই নিজেকে লুকিয়ে নেয়। তাদের মধ্যে একটি ক্রুলার একটি মাথা উগলিয়ে ফেলে দেয়, যা আসলে চ্যাপম্যানের মাথা ছিল। কনরাড তা দেখে ফেলে এবং তারা লুকিয়ে লুকিয়ে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে একটি ক্রুলার আসে এবং মিস্টার র্যান্ডাকে খেয়ে ফেলে। তার ত্বক এতটাই মোটা ছিল যে গুলি তার উপর কোনো প্রভাবই ফেলে না। এরপর সেখানে ক্রুলার মৃত্যুর নৃত্য শুরু করে, কারণ এখানে অনেক মানুষকে সে হত্যা করেছে। একজন ব্যক্তি তার উপর ফায়ার গান দিয়ে আক্রমণ করে, কিন্তু সে তার লেজ ব্যবহার করে ব্যক্তিটিকে হত্যা করে। ফলে সেখানে প্রচুর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। অনেক সাইকো ভিলেন এসে আক্রমণ শুরু করে। তখন মার্লো ওয়ারকে ব্যবহার করে এবং একটি মাস্ক পরে সাইকো ভিলেনদের হত্যা করে এবং স্লিপ কোকোকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখন স্কাল ক্রুলার তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল, বিভার জ্বলন্ত লাইটার গুলোকে ফুয়েলে ফেলে দেয়। ফলে একটি বিস্ফোরণ হয় এবং স্কাল ক্রুলার জ্বলে ছাই হয়ে যায়। সবাই একত্রিত হয় এবং কনরাড প্যাকারকে জানায় চ্যাপম্যান মারা গিয়েছে, আমি তার মাথা নিজের চোখে দেখেছি। কর্নেল বলে, কিন্তু আমি তার জাহাজের কাছে যেতে চাই যেখানে এটি ক্র্যাশ করেছে।
বলেছিল সে জাহাজে ছিল প্রচুর অস্ত্র যা দিয়ে আমি কংকে হত্যা করতে চাই। তখন মার্লো রেগে যায় আর বলে, না কর্নেল, আপনি এটা করতে পারেন না। কিন্তু পার্কার এত রেগে ছিল যে সে তাদের উপর বন্দুক তাক করে বলে, আমি তাকে মারবই। ফলে কোড পার্কারকে বলে, তুমি অস্ত্রগুলো আনো, আমি সকল সিভিলিয়ানকে নৌকায় নিয়ে আসবো। কাল সকাল পর্যন্ত তোমরা আমাদের কাছে ফিরে না আসলে আমরা তোমাদের রেখে চলে যাব। কর্নেল তার সৈন্যদের সঙ্গে নিয়ে জাহাজের ধ্বংসাবশেষ পরীক্ষা করে। অন্যদিকে কনরাড তার সঙ্গীদের সঙ্গে যাচ্ছিল, কিন্তু তারা পথ হারিয়ে ফেলেছিল। এরপর প্যাকার অবশেষে পৌঁছায় সেই হেলিকপ্টারের কাছে, যেখানে প্রচুর গোলা বারুদ রাখা হয়েছিল। তাদের একত্রিত করে পাকার পরিকল্পনা শুরু করে এবং মেশিন গান বসায়। একই লেগে প্রচুর তেল ঢেলে দেওয়া হয় যাতে কং বিস্ফোরণের শব্দ শুনে আসলে তারা কংকে আগুনে পুড়িয়ে দিতে পারে। অন্যদিকে আমরা দেখি কুইফার, যারা পাহাড়ে উঠতে উঠতে রাতের অন্ধকারে পৌঁছে যায়। নদী দেখে তারা বুঝতে পারে নৌকাটি কোথায় আছে। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে আসে কং, কিন্তু কং অনেক বেশি রেগেছিল। কিন্তু কং বোঝে কে ভালো আর কে খারাপ। ফলে বিভার কংকে নিজের হাত দিয়ে স্পর্শ করতে সক্ষম হয়। তাদের মধ্যে একটি বন্ধুত্ব সৃষ্টি হয়। সেই মুহূর্তে কর্নেল প্যাকার বিস্ফোরণ ঘটায় যাতে কং তার কাছে আসে। প্যাকারের চোখে প্রজ্বলিত আলো এবং প্রতিশোধের আগুন দেখা যায়। ফলে কং অবশেষে আসে। ঠিক সেই সময় কনরেড, বিভার, ব্রুকোস ও মার্লো সেখানে এসে পৌঁছায়। কনরেড ব্রুকোসকে বলে, তুমি তোমার পার্টনারের সঙ্গে 1 কিলোমিটার এগো, সেখানে তোমরা নৌকা পাবে। সকাল পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করো, যদি আমরা না আসি তাহলে চলে যেও। এরপর আমরা দেখি কং খুব রেগে যায় এবং সেখানে তাদের আক্রমণ করার জন্য এগিয়ে যাচ্ছিল। কং পৌঁছিয়ে যায় সে তেল ভরা লেকে, যেখানে কর্নেল ওত পেতেছিল। কংকে দেখে তারা মশাল ছুটতে শুরু করে। মশাল ছোড়ার সঙ্গে সঙ্গে কং জ্বলে ওঠে, যা বাকি সৈন্যদের মোটেও ভালো লাগেনি। কিন্তু কর্নেল প্যাকার মনে শান্তি পায়। এত বিপজ্জনক আগুনে জ্বলেও কং 2 ব্যক্তিকে হত্যা করতে সক্ষম হয় এবং নিজেও সেখান থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। প্যাকার তার সৈন্যদের বলে, প্রস্তুত হও, একসাথে বিস্ফোরণ ঘটিয়ে এই বানরকে শেষ করতেই হবে। ঠিক সেই মুহূর্তে কনরেড এবং বিভার পৌঁছায় এবং কর্নেলকে থামানোর চেষ্টা করে। তারা বলে, এটা করো না, সে যা করছে শুধু নিজের অঞ্চলকে রক্ষা করার জন্য। বাকি সৈন্যরাও এটা জানে। ফলে তারা কর্নেলের দিকে বন্দুক তাক করে বলে, দয়া করে এখন থামো, আমরা কেউই চাই না কংকে হত্যা করতে। কিন্তু ঠিক তখনই সে লেক থেকে সেই বড় রাক্ষস সামনে আসে, যার কথা মার্লো বলেছিল। ফলে সবাই এখান থেকে পালাতে শুরু করে আর কংও জেগে ওঠে। কিন্তু কর্নেল তখনও বোমাগুলো সক্রিয় করে এবং কং এর দুর্বলতার কারণে কুলার সহজেই তাকে পরাজিত করে। অন্যদিকে ব্রুকোস লক্ষ্য করে সকাল হয়ে গিয়েছে, কিন্তু কর্নেট এবং বাকি দল এখনো আসেনি। কর্নেট বেঁচে থাকা সঙ্গীদের নিয়ে দৌড়ে যায় এবং বিভারকে বলে, তোমাকে আকাশে একটি ফ্লেয়ার ছুটতে হবে যাতে ব্রুকোস তা দেখে ফিরে আসে। যখন সবাই দৌড়াচ্ছিল ঠিক সেই মুহূর্তে কোল নিজের জীবন উৎসর্গ করে সেই মনস্টারকে হত্যা করার জন্য। কিন্তু মনস্টার মারা যায় না, বরং সেখানে কোলি মারা যায়। ঠিক সেই মুহূর্তে প্রবেশ করে আমাদের হিরো কিং কং। সে আহত হলেও সে মনস্টারকে হত্যা করার চেষ্টা করে। তাদের মধ্যে হয় বিপজ্জনক লড়াই। বিভার সুযোগ পেয়ে একটি ফ্লেয়ার ছুড়ে দেন। কং একটি গাছ উঁচু করে অসাধারণ শট মারতে সক্ষম হয় ক্রুলারের ওপর। ফলে ক্রুলার কংকে ধরে ফেলে এবং ফেলে দেয়, যা একটি জাহাজের চেনে আটকে যায়। ঠিক সেই সময় ব্রুকোস পৌঁছায়। তার গুলির সাহায্যে মনস্টারের ওপর আক্রমণ করে। সুযোগ পেয়ে সবাই নৌকায় উঠতে শুরু করে, কিন্তু গুলি শেষ হয়ে গিয়েছিল। ফলে ক্রুলার তাদের উপর আক্রমণ করতে আসে। কং রেগে উঠে তার শক্তি ব্যবহার করে সব চেন ভেঙে ফেলে। তার হাতে ধরার পর জাহাজের টাই ব্যান্ড ব্যবহার করে মনস্টারকে আহত করে। একটি পাহাড়ে ধাক্কা লাগানোর কারণে বিভার নদীতে পড়ে যায়। মনস্টার এখনো কং এর সাথে লড়াই করছে। কং রেগে গিয়ে মনস্টারের গলায় আঘাত করে এবং নদীর মধ্যে হাত ঢুকিয়ে বিভারকে বাঁচায়। কিন্তু ক্রুলার এখনো মরে যায়নি। কং যে হাতে বিভারকে ধরে রেখেছিল, মনস্টার সেই হাতকে নিজের মুখে নিয়ে নেয়। কং এর শক্তি এত বেশি ছিল যে সে হাতের সঙ্গে মনস্টারের জিবাও বাইরে টেনে আনে। অবশেষে এত আক্রমণের পর ক্রুলার মারা যায় এবং বিভারের জীবন বেঁচে যায়। বিভার কং এর প্রতি কৃতজ্ঞতা জানায় এবং তারা নিজেদের চূড়ান্ত যাত্রায় বেরিয়ে পড়ে। এই দ্বীপে অনেক মানুষই ছিল, কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষই বেঁচে ফিরছে। ঠিক এই কারণে এই দ্বীপকে বলা হয় স্কেল আইল্যান্ড। অত্যন্ত কষ্টসাধ্য লড়াইয়ের পর অবশেষে এই মানুষদের জীবন বেঁচে যায় এবং রেস্কিউ টিমের হেলিকপ্টার এসে পৌঁছায়। কিন্তু নতুন জাহাজের আগমনের কারণে কং সামনে চলে আসে। এভাবেই তাদের এই ভয়ঙ্কর দ্বীপের যাত্রা শেষ হয়ে যায়। এইদিকে মার্লো ফিরে আসে নিজের বাড়িতে। তার পরিবার তাকে দেখে খুবই খুশি হয় এবং সে তার শেষ স্বপ্ন পূরণ করে, নিজের সন্তানকে দেখার স্বপ্ন। এই গল্পের পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি কনরেড এবং বিভারকে একটি জায়গায় রাখা হয়েছে। ঠিক সেই সময় ব্রুকোস আসে এবং একটি সত্য উন্মোচন করে। সে তখন স্কেল আইল্যান্ডের একটি সূচনা বলে। সে বলে, স্কেল আইল্যান্ডে আমরা যা দেখেছি শুধু তারাই নয়, এই পৃথিবীতে গডজিলা, গিডোরা এবং আরো অগণিত মনস্টার বিরাজমান। আর এভাবেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের অ্যাডভেঞ্চার ভরা একটি অসাধারণ সিনেমা? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাই
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।